দাম দিয়াছি মায়ের অশ্রু, বনের সম্ভ্রম রে। বলতে কি কেউ পারো তোমরা, সে দাম কারো কম রে। কত কুলের কুলাঙ্গনা নাম নিয়াছে বীরাঙ্গনা, দুঃখে বাংলার পদ্মা মেঘনা যমুনা যে উজান বয়। আমি দাম দিয়ে কিনেছি বাংলা, কারুর দানে পাওয়া নয়। আমি দাম দিয়ে কিনেছি বাংলা। পাঠ করছি ইশরাত জাহানের গল্পটা সত্যি। খবরটা জানতে পারি সকালে। কেউ এভাবে নিভৃতে চলে যাবে, আর তার চলে যাওয়াটা আমাকে এতটা শোকাহত ও অস্থির করে তুলবে, তা কখনো কল্পনা করিনি। তৎক্ষণাৎ বুঝতেও পারিনি। একদিন টের পাই কিভাবে যে কলিজায় জমাট বেঁধেছে কষ্টটা, এখন কলিজা কোচলে বের করতে চাই। ছিন্ন ছিন্ন কথা মনে পড়ে, মন চাই একবার আদর করে মা ডাকি। কত কথা মনে পড়ে আজ। সকাল সকাল দরজায় কড়া নাড়া মাত্র বোঝা যেত সে এসেছে। মুখে গুটি বসন্তের কারুকাজ। আমার কপাল কুঁচকে থাকলেও তার ঠোঁট দুটো পান সুপারি চুনের রসে মাখামাখি করে রক্ত জবার মতো ফুটে থাকত। সেই ঠোঁটে হাসি থাকত। দরজা খোলার সাথে সাথে জোরে জোরে হড়বড় করে আঞ্চলিক ভাষায় নিজস্ব ভঙ্গিতে বারোয়ারি কথা কিছু বলে সোজা চলে যেত রান্নাঘরে। আমরা কে কি ভাবলাম সেদিকে কখনো তোয়াক্কা করত না। অবশ্য আমি ছাড়া ঘরের আর কারো তার এই আসা যাওয়া নিয়ে তেমন কোনো আগ্রহই ছিল না। হয়তো উনি গুরুত্বপূর্ণ কেউ ছিলেন না, হয়তো ওরা অনেক দিনের পরিচিত ছিল। মায়ের এই দূর সম্পর্কের বোনটি নানির সাথে শাক কুটত। মাঝে মাঝে ধীর স্বরে কান্নাকাটি করত, কখনো জোরে জোরে হাসত। আমরা বিরক্ত হতাম, তবে উনি আমার মনোযোগ কেড়ে নিয়েছিলেন। দেখা হবার প্রথম দিনে আমাকে দেখে বলেছিলেন, আমার পুলাটা বড় হয়ে গেছে বউ। সালটা ৯০ দশকের শেষ দিকে। নূর হোসেনের বুকপিঠের সাদা অক্ষরগুলো তখন লাল হয়ে গেছে পত্রিকার শিরোনামে, দেয়াল চিত্রে, স্লোগানে। মিছিলের অগ্রভাগে তখন তার বুক ও পিঠের প্রতিচ্ছবি। সেই তুমুল দিনগুলোর কথা অনেকের মতো আমার মনের গভীরেও দাগ কেটে আছে। বয়স ১৭, স্কুল পেরিয়ে কলেজে পা রেখেছি। টুকটাক মিছিল মিটিংয়ে যাই, দেশ নিয়ে অনেক ভাবনা। হঠাৎ একদিন বাবা এসে জানায় ঢাকা ছাড়তে হবে। বাবার ছিল বদলির চাকরি, আজ এখানে তো কাল ওখানে। আমরা বাক্স পেট্রা নিয়ে সবসময় তৈরি থাকতাম। বাবার পোস্টিং হয়েছিল আমার নানা বাড়ির থানায়। নতুন পোস্টিংয়ে বাবা মায়ের মুখ বেজার থাকলেও পরিবারের বাকি সবাই খুব খুশি হয়েছিল, বিশেষ করে আমরা ৩ ভাই বোন। মামা বাড়ির আবদার কথাটির পুরোপুরি সদ্ব্যবহারের সুযোগ পাবো এবার। সেই আনন্দে পড়িমড়ি করে ব্যাগ গোছায়। হাজারো কাজের মাঝে শৈশবের সেই স্মৃতি মনে পড়ে অবসরে। আমার নানা ছিলেন এলাকার প্রভাবশালী ব্যক্তি, সবাই এক নামে চিনত। সে কারণে আশপাশের লোকজন তোয়াজ করত সে সময়। ওই বয়সে ইচ্ছার স্বাধীনতা সবাইকে দেয়া হয় না, তবে আমি পেয়েছিলাম। কিশোর বয়সের সেই মুহূর্তগুলো যে কতটা আনন্দের, লিখে প্রকাশ করা যাবে না।
কিন্তু কথায় আছে, এই পৃথিবীতে কোনো কিছুই স্থায়ী নয়। আমারও আনন্দের বেলুনটি হঠাৎ একদিন একজনের কথার সুঁয়ের ফোড়ে আচমকা ফেটে যায়। ঘটনার সূত্রপাত সামান্য একটি বিষয়কে কেন্দ্র করে। এক বিকেলে নানার বাবার নামে প্রতিষ্ঠিত স্কুলের মাঠে বসে গল্প করছিলাম স্থানীয় কিছু ছেলের সঙ্গে। গল্পের মাঝে মুক্তিযুদ্ধ নিয়ে আলোচনা শুরু হয়। এই আলোচনার মাঝে গ্রাম্য এক ছেলের সাথে আমার কথা কাটাকাটি হয়। ছেলেটি অসংলগ্ন সব কথা বলছিল। কথা কাটাকাটি মারামারিতে গিয়ে থামে। মারামারির এক পর্যায়ে ছেলেটি আমাকে বলে, তুই কি বুঝবি? তুই তো শান্তি কমিটির চেয়ারম্যানের নাতি, তোর নানা রাজাকার। কথাটা শুনে আমার কান দুটো গরম হয়ে যায় রাগে। ওদিকে ছেলেটির রাগে ফুসফুস করতে করতে আমাকে ঘুষি দিয়ে ছুটে পালিয়ে যায়। আচমকা এমন একটি ঘৃণ্য শব্দ, সাথে কষা ঘুষি, আমার হালকা দৃশ্যমান গোঁফের রেখায় রক্ত জমিয়ে দেয়। স্তম্ভিত আমি আশপাশে তাকিয়ে দেখি অনেকে মিটমিট করে হাসছে। অপমানে নুয়ে পড়ি। বারবার মনে হয়, আমার নানা অমন ঘৃণ্য মানুষ না। আমার আদরের নানা এই দেশের স্বাধীনতা চাননি। মাথার ভেতর জাবর কাটে রাজাকার, শান্তি কমিটি, বীরঙ্গনা, স্বাধীনতা, মানচিত্র, এসব খণ্ড খণ্ড শব্দগুলো। খেয়াল করি আমার হাত দুটো কাঁপছে, হাঁটু দুটো অবশ হয়ে আসছে, কান আরো গরম হয়ে যায়, ঠোঁট শুকিয়ে আসে। ও, বলা হয়নি, ছেলেটির নাম ছিল মজনু। রাগে ছটফট করতে করতে বাড়ি ফিরি। ততক্ষণে বিষয়টি আমার নানা ও বাবার কানে পৌঁছে গেছে। প্রথমে গিয়ে নানুর কাছে সত্যিটা জানতে চাই। আমার সদা হাস্যরসে মুখরা নানুর মুখটা মলিন হয়ে যায়, চোখে ভয় ও কষ্টের ছাপ। তার চোখের দিকে তাকিয়ে আমার চোখে ঝুলে থাকা রঙিন পর্দাটা খসে পড়ে। মনের ভেতরে খচখচানিটা এবার পাকাপোক্ত হয়ে যায়। আমি জানতে পারি আমার নানা রাজাকার ছিল। পাঠ্য বই ও আশপাশের মানুষের মুখে রাজাকারের প্রকৃত পরিচয়, তাদের কৃতকর্মের কথা শুনেই বেড়ে উঠেছি। এখন সেই ঘৃণ্য মানুষ আমার নানা। বিষয়টি আমাকে নাড়া দেয়। মুখের ভেতরে ঘৃণার থুথুগুলো জমতে শুরু করে। গায়ে পায়ে বেড়ে ওঠা আমি মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেলি, নানার সাথে আর কথা বলবো না, ওটাই তার শাস্তি। এই বলে বেরিয়ে আসি নানা বাড়ি থেকে। সেই থেকে নানা বাড়ির সাথে তৈরি হয় আমার স্থির, নিষ্কম্প, স্রোতহীন সম্পর্ক। সত্যিটা জানার পরের দিন আমি ছুটে যাই মজনুর কাছে। পৌঁছে দেখি সেখানে নানার কিছু চেলা মজনুর বাবাকে শাসনের স্বরে কিছু বলছে। আমাকে দেখে সবাই অনেকটা শামুকের মতো গুটিয়ে খোলসে আশ্রয় নিয়ে চলে গেল। যাবার আগে চোখের ইশারায় মজনুর বাবাকে শব্দহীন কিছু কথা বলে শাসায়। তা আমার চোখ এড়ায় না। মজনুর বাবা নিতান্তই গরিব, গোবেচারা মানুষ। খাতির যত্নে কোনো রকম কমতি করে না আমার। উঠানে কাঠের একটা টুলে আমাকে বসতে দেয়। ভেতর থেকে পানি নিয়ে আসে ছটফটে ৬-৭ বছরের বাচ্চা একটা মেয়ে। প্রশান্তির হাসি দিয়ে এগিয়ে দেয় এক বাটি মুড়ি। মজনুকে দেখতে পায় না কোথাও। ওদের বাড়িটা ছিল মাটির, দেয়ালে কাদামাটির দাগ আর ফাটল। বৃষ্টি হলে চারপাশের যে এক বেহাল দশা হয় তা নজর বুলিয়ে বলে দেয়া যায়। চালাটা খড়ের, কোথাও কোথাও তালের পাতা, যা বহুদিনের পুরানো। কিছু জায়গায় ছিঁড়েও গেছে। দরজাটা একপাশে কাত, জোড়াতালি দিয়ে টিকে আছে বহু কষ্টে। ঘরের ভেতরে আবছা আলো, জানালার বদলে ছোট ছোট ফাঁক। সেখান দিয়ে ঢোকে আলো আর ধুলোর ঘূর্ণি। এক কোণে ধোঁয়ায় কালো হয়ে যাওয়া চুলার পাশে মাটির হাঁড়ি পাতিল, কিছু অ্যালুমিনিয়ামের থালাবাটি স্তূপ করে রাখা আছে। ঘরের আশপাশে কুয়াশার মতো ধোঁয়া লেগে আছে, যার গন্ধে মিশে আছে জ্বালানি কাঠ আর শুকনো গোবরের পোড়া গন্ধ। গরুর গোবর আর পানি মিশিয়ে হয়তো লেপন দেয়া হয়েছে। হালকা কাঁচা গন্ধ ভেসে আসে। বাঁশের মাচায় শুকোতে দেয়া হয়েছে ছেঁড়া জামা কাপড়। আমার মায়া লাগে ওদের জন্য।
মজনুর কথা জিজ্ঞেস করতে ওর বাবা জানায় অন্ধকার ভোরে হাল চাষ করতে গেছে বর্গা নেয়া জমিতে। আরও জানায় জমিটা আমার নানার। নানার কথা বলতেই আমার চোখ মুখ শক্ত হয়ে যায়। হয়তো তা মজনুর বাবারও চোখ এড়ায় না। মন খারাপ কইরো না বাবা, অনেকটা স্নেহের স্বরে বলেন তিনি। তোমার নানা ভালো মানুষই আসিল, কিন্তু সেই গন্ডগোলের সময় কি যে হইল বাবার, মানুষটা পুরাই বদলায়া গেল। তখন হ্যার চোখে আসিল খালি রক্ত আর টেকা। বেশি অন্যায় করছে চাচাই, আমাগো রানু লাগে। নিজে পায়লা পয়সা বড় কইরা মায়াটারে কেমনে পিশাচগুলার হাতে তুইলা দিল। শুধু এটুকু বলেই উনি সচেতন হয়ে যায়। মুখ ফসকে বের হয়ে আসা কথাগুলো আবারও গিলে ফেলতে চায়, কিন্তু বেরিয়ে যাওয়া কথা তো আর গেলা যায় না। কাছুমাছু করে আমাকে চলে যেতে বলে। আমার চোখে ভেসে ওঠে ক্ষীণ স্বরের শাক কোটা সেই নারীর মুখখানি, যিনি আমার মনোযোগ কেড়েছিলেন অনেক দিন আগে। আমি অনুরোধ করি বলে ফেলা কথাটা পুরোটা বলার জন্য, কিন্তু উনি বলেন না। আবারও আমাকে চলে যেতে বলেন। তবে আমিও ঠিঁট ছেলে, টুল ছেড়ে উঠি না। বলি মজনুর জন্য অপেক্ষা করব। আশপাশে চোখ বুলাই, চালের ঠিক নিচে ঝোলানো ধনেপাতা মরিচ দেখি, গাছের পাতায় রোদ দেখি, ঘরের পাশের বড় কচু গাছের ডগায় হাঁসের হেলদোল দেখি। কিছু সময় পরে আমার মা এসে হাজির হয় মজনুদের উঠানে। অনেকটা জোর করে আমাকে নিয়ে যায় বাড়িতে। যেতে যেতে মাকে অনুরোধ করি যুদ্ধের সময় রানু খালার সাথে কি হয়েছিল, নানা কি করেছিলেন, পুরনো ঘটে যাওয়া ঘটনাগুলো বলার জন্য। আমার মা নাছোড়বান্দা, কিছুই বলে না। আমিও আর এক নাছোড়বান্দা, হাল ছাড়ি না। তবে আমি খেয়াল করি সেদিনের পরে রানু খালা আর আমার নানা বাড়িতে আসে না। আমার দিকে অনেকগুলো গোপন চোখ সারাক্ষণ ঘোরাফেরা করে। কোথায় যাই, কি করি? সেই দিনের পর মজনুকে আর খুঁজে পাই না। শুনতে পাই লেখাপড়ার জন্য খালাবাড়ি থাকে এখন। জানতে পারি রানু খালা আমার নানা নানুর পালক মেয়ে। আরও জানতে পারি রানু খালা মজনুর আপন ফুপু। আরও জানতে পারি এই রানু খালা একজন বীরাঙ্গনা। এটা শোনার পর থেকে আমার ভেতরে অন্যরকম একটা অনুভূতি তৈরি হয়। অগোছালো নোংরা বসনের নারীটির কাছে জানতে ইচ্ছে করে অনেক কথা। যুদ্ধের সময়টা কি কি হয়েছিল তার সাথে, যুদ্ধে তার ত্যাগ, বেঁচে থাকা, আশপাশের অনেকগুলো সম্পর্ক আমার ভেতরে জট পাকায়। কিছুদিন পরে আমরা আবার ঢাকায় চলে আসি। সেদিনের পর থেকে নানা বাড়ির সাথে সব রকম সম্পর্ক ছিন্ন হয়ে যায় আমাদের। তখন বুঝি আমার মুক্তিযোদ্ধা বাবা কেন নানা বাড়ির লোকজনগুলোকে এড়িয়ে চলত। বাবার বুকের জমানো ঘৃণা আমার রক্তে খেলা করে। অনেকগুলো বছর কেটে যায়। আমি কলেজ ছেড়ে বিশ্ববিদ্যালয়ের আঙিনায় তখন। দেশ নিয়ে ভাবি, মিছিলে অংশগ্রহণ করি, কিন্তু মনের ভেতরে একটা কাঁটা আমাকে সারাক্ষণ খোঁচায়। আমার নানা তো রাজাকার। সে কেন এই দেশের হাওয়া বাতাসে বুক চিতিয়ে হাঁটাহাঁটি করবে? তার কেন বিচার হবে না? খবর আসে নানা অসুস্থ, পঙ্গু হয়ে এখন বিছানায়। নানার বিছানার আশপাশে মলমূত্রের গন্ধ। কেউ এখন তার পাশে থাকে না। আমার মা কান্নাকাটি করে, কিন্তু দেখতে যায় না নিজের বাবাকে। আমাদের ঘৃণা ধীরে ধীরে মাকেও গ্রাস করেছিল। আমরা বুঝি সময় এগিয়ে যায়। একদিন হঠাৎ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছিলাম রক্তদান কর্মসূচির আহ্বানে। সেখানে মজনুর সাথে দেখা হয়। রক্তের জন্য ছোটাছুটি করছিল। আমি গিয়েছিলাম রক্তদান কর্মসূচিতে অংশগ্রহণকারী হিসেবে। আমার ছিল ও নেগেটিভ রক্ত, একটু রেয়ার। তাই 4 মাস পর পর বিভিন্ন রক্তদান কর্মসূচিতে অংশ নিতাম, পূর্বপুরুষের পাপের প্রায়শ্চিত্ত করার জন্য। নয়তো নিজের মনে শান্তির এই কাজটি করার তাগিদ অনুভব করতাম। আমি রক্ত দিয়ে বের হয়েছি, তখন দেখি একটা ছেলে আমার দিকে ছুটে আসছে। কতকালের অদেখা মজনুকে আমি চিনতে পারিনি, কিন্তু মজনু আমাকে চিনে ফেলে। আমার নাম ধরে ডাকার পরে চিনতে পারি। ওকে দেখে আমার ভেতরে একটা শিরশিরে আনন্দ সারা শরীরে ছড়িয়ে পড়ে। কত অজানা গল্প, কথা
যা আমার অজানা, যার উত্তর মজনুর কাছে আছে। তাছাড়া রানু খালার নাগাল পেতে মজনুকেই আমার দরকার। আমরা গ্রাম থেকে ফিরে আসার পরে মা আমাকে দিব্যি দেয়, নানা ও নানাবাড়ি বিষয়ে কোনো কিছু জিজ্ঞেস করব না। আমরা ৩ ভাইবোন মায়ের আদেশ মেনে নিয়ে সবকিছু স্বাভাবিকভাবে শুরু করি। কিন্তু মনের ভেতরের খচখচানিটা বন্ধ হয় না। তাই তো এতদিন মনে মনে মজনুকে খুঁজছিলাম। আজ মজনুকে পেয়ে আমার আর তর সয় না। জিজ্ঞেস করি মুক্তিযুদ্ধে আমার নানার কুকর্ম ও পাপের ইতিহাস সম্পর্কে। মজনুও কিছু বলে না। তাকে বাসায় নিতে চায়। মজনু জানায় রানু খালা অসুস্থ, এই হাসপাতালেই ভর্তি। কথা প্রসঙ্গে আরও জানায় মা রানু খালার অসুস্থতার খবর জানে। জানারই কথা, আমার মা ও রানু খালা ছেলেবেলা থেকে একসাথে বড় হয়েছে পিঠাপিঠি বোনের মতো। দেরি না করে মজনুকে সাথে নিয়ে রানু খালার কাছে যায়। কিন্তু ঢুকতে পারি না মহিলা ওয়ার্ডের প্রবেশাধিকারের বিধিনিষেধের কারণে। একটু হোঁচট খাই, কিন্তু এবার আর আমাকে কেউ বাধা দিতে পারে না। কিছু প্রি ওয়ার্ড বয়ের হাতে গুঁজে দিয়ে সরাসরি চলে যায় আমার মুক্তিযোদ্ধা রানু খালাকে দেখতে। গিয়ে দেখি হাসপাতালের বিছানায় শীর্ণ এক নারী। আগের সেই রূপ আর নেই, বয়স হয়েছে, মুখে বসন্তের ক্ষতগুলো আছে, সামনের দাঁত পড়ে গেছে, চোখে কম দেখে। তাই প্রথমে আমাকে চিনতে তার কষ্ট হয়। তাছাড়া সেই নির্যাতনের পরে খালা যে একটু পাগলাটে হয়ে গিয়েছিল সেটা আমি জানতাম। আমাকে চেনার পরে বেশ শক্ত করে জড়িয়ে ধরে। অসুস্থ মানুষটা যে অনেক অযত্নে ছিল গায়ের দুর্গন্ধ তা বলে দেয়। মায়া লাগে খুব। আমি খালাকে ছাড়ি না, বুকের সাথে জড়িয়ে ধরে রাখি। মামা একটা গন্ধ তার শরীরে। আমি শুঁকি। মনে মনে স্থির করি মুক্তিযুদ্ধে খালার অবদানের কথা সবাইকে জানাবো। শুরু হয় আমার নতুন এক যুদ্ধ। হাতের সব কাজ গুছিয়ে প্রতিদিন রানু খালার কাছে ছুটে যাই। বসে থাকি, গল্প করি, জিজ্ঞেস করি ফেলে আসা ভয়াবহ স্মৃতিগুলোর কথা। কিন্তু খালা কিছু বলে না, শুধু হাসে। তার হাসির ফাঁকে মুখ থেকে পানচুনের রস বের হয়। সেই আগের মতো রক্ত জবা ফুটে থাকে ঠোঁট দুটোতে। একদিন ডাক্তার এসে অপারেশনের তারিখটা জানায়, করণীয় সবকিছু বুঝিয়ে দিয়ে যায়। তার নারীত্বের বিশেষ অঙ্গটি কেটে ফেলতে হবে, তাই অনেক রক্ত লাগবে। খালার রক্ত আমার মতোই, ও নেগেটিভ। ভয়ে মুখ শুকিয়ে যায় খালার। হড়বড় করে বলে অপারেশন করবে না, যে কয়দিন বেঁচে আছে এমনই থাকবে। বাড়ি যাবে বলে বায়না ধরে। তখন আমি খালাকে শর্ত দেই, যদি আমাকে যুদ্ধদিনের গল্প বলে তাহলে আমি তাকে হাসপাতাল থেকে নিয়ে যাব বাড়িতে, অপারেশনও করতে হবে না। বোকাশোকা খালা আমাকে বিশ্বাস করে, রাজি হয় নিজের গোপন গল্পটা বলার জন্য। আমি টেপ রেকর্ডারে তার কথাগুলো রেকর্ড করি, আর মনে মনে ভাবি একজন বীরঙ্গনাকে তার প্রাপ্য বীরোচিত মর্যাদা ফিরিয়ে দিতে পারব। রানু খালার কথা গুটি কয়জন জানত। এখন এই কথা রাষ্ট্রকে জানাতে হবে। রানু খালা তার কথা শুরু করে। আমি টেপ রেকর্ডার অন করি। আহ 1971 সাল। তখন গন্ডগোল একটা শুরু হচ্ছে। মোর বয়স আসিল 17। জয়নাল শেখ আর রাজিয়া খাতুনক মুই বাবা মাও কইতো। আসলে ওমারা হইল গিয়া মোর পোষানি বাপ মাও। গভ্যের মা মহিরবার কালে মুখ তামাত হাতত তুইলি দিয়ে গেছিল। ওমারা দনুজন খুব বালা মানুষ আসছিল। মুখ নিজের শৈলের ছায়া মায়া করছে। মোর আপন ভাই জানো এই বাড়ির থাইত হয়। ভাইজান গঞ্জের দোকানত
বাপের লগে কাম করত, মুই মাওর লগত থাকতাম। মাও মুখ নিজের শৈলের ছায়া এক চুলো কম মায়া করত না। হবার পারে এইটা মোর উপের কারণে। এই উপ এক পাশত মুখ মেলা ভালোবাসা পায়া দিছিল, কিন্তু আরেক পাশত হইল গিয়া মোর সর্বনাশের কারণ। তা মার্চ মাসে তো যুদ্ধ লাগিল, গেরামকে গেরাম খবর আইল। এক আইতত পাক সেনারা পাখির লাহান মানুষ মারি ফালাইছে। মুখ গ্রামের মাইনসের মুখত মুখত খালি এগলা কথা। তাও তখনও গ্রামত শান্তি আসিল। জুন মাসের মাঝত যুদ্ধের ঢল আসি লাগল হামাগর গ্রামত। বাপের কিন্তু গ্রামত দাপট আসিল। পাক সেনারা আগত বাপের লগে দেখা কইল। এক নাকি কমিটি কইল, নাম দেওসে শান্তি কমিটি। কইল এই কমিটি গ্রামের মাইনসের জানমালের হেফাজত করব। তামারা বাপক বুঝাইল, বাপ মাওরে বুঝাইল, মাও ফের হামাগরে বুঝাইল। কিন্তু বু কইল এগুলা সগই মিছা কথা। বুবু দিন রাত বমি করত। পোয়াতি হওয়ানের সগ লক্ষণ তামার গায়ত আসিল। তা বাপ শান্তি কমিটির প্রধান হইছে। আমার সহজ সরল বাপ এই কয়দিনের ভিতরত কিরাম বদলি গেইল। মনের ভিতরত ভয়ও ঢুকি গেইল। তার একমাত্র জামাই বর্ডার পার হইয়া মুক্তি বাহিনত গেইছে, সেই কথা গ্রামের মানুষের মুখত মুখত পাক সেনার কানত গেইল। এক আইতত পাক বাহিনীর কমান্ডার 3 হাবিলদারক নিয়া বাড়িতে আসি ঢুকল। বাপ ডরে কাঁপছে, তাও মুখ বুঝি সগই সহ্য করল। নিজে খার পরিবারক বাঁচাইবার লাইগা কমান্ডার হাসি খেলি গল্প কইল। আইতের খাওনের ব্যবস্থা হইল। মাও গড়গড়াইয়া হামাক নিয়া আন্নাত নাগি দিল। ওমারা হাউস করে খাওছে। ঢেকুর তুলতে তুলতে কমান্ডার বাপের দিকে বন্দুক তাক করে কওছে কি, তোমারা কিতনা বেটিয়া? বাপ ডরে কাঁপছে। কাঁপতে কাঁপতে কওছে কি, এক নাই মাইয়া হুজুর, উসকো বোলাও। মই পর্দার আড়ালত খাড়া হইয়া সগ শুননু, ফাঁক দিয়া দেখনু। বাপক মুখত ভয় আর কান্দত। বুড় দিকে দেখনু, কাল ব্যায়ামও মুখত। মায়া লাগল। মুই বুবুক ধানের গোলাত নুকি থুই আসনু। পাশে বাহির হইয়া দেখনু কমান্ডার ওটে কোনা খাড়া হইয়া আছে। মুখ দেখিয়াই দানবটার চোখ সকসক করে উঠল। এক লাফত আইসা মোর কোমর চাপি ধরল। মুই সিকরাবার সানু, তার আগতই হাবিলদার মুখ জিপে তুলে নেওছে। আন্ধার রাত, চারপাশত খালি গাড়ির শব্দ। গাড়ি তোলতই কমান্ডার হাত খান দিয়া মোর গায়তে টানাটানি শুরু করল। হাবিলদার 2 জন দাঁত বাইর কইরা হাসছে, আরেকজন চুপচাপ। মুই হাত পায় এত নাড়াইছং
কিছু হইল না। মোর দুর্বল শরীরটা নিয়া দানবটার সাথে পারি উঠনু না। ওমারা মুখ টানি নিল কলেজত। হোটে ওমারার ঘাটি আসিল। গাড়ির থাকি টাইনতো আন্ধারে ঘরে শান্তি দিল। সেই ঘরত ঢুকিয়াই দানবটা পশুর মতো মোর গায়ত লাগল। মুখে কষা সর, মুই বিষে শরমে বেহুশ হইয়া গেনু। সময় কোন দিক থাকি গেইল কিছু মনত নাই। দিনত কোনো হিসাব নাই। খাওয়া নাওয়া ঘুম সগই ভুলি গেইনু। মনত কয় 4 দিনের মতো ওই ঘরত আসনো। পরে মুই হইয়া গেনু বেওয়ারিশ। যে যখন খুশি আসছে মুখ কসলাচ্ছে। ঘরত মই একলাই ন, আরো 10টা ময়ে আইসল। মুই সবার থাকি ছোট। একদিন 2 পাক সেনা আইসা মোর চুলের মুঠি ধরছে। বেয়নেটের নল ঠাসি ধরছে মুখত। ঠোঁট ফাটি গেইল। বহুত অক্ত পইল। পেটত বুটের চাপ। এরপর এক একজন মোর শরীরটাক খাবলাইয়া খাওছে। পশুরাও অত নিকৃষ্ট হয় না কো। যেই দিন মুক্তিরাও ওমাক হারাই দেওছে, সেই দিন ওমারা আমাক বেশি কষ্ট দেওছে। গরম সেকা, বেয়নেটের খোসা, লাথি, ঘুষি সব চলত। আমার দেহ হইতো ওমারকার যুদ্ধক্ষেত্র। ওমার আর হাসি দেওয়াল কাঁপি দেওতো। 6 মাসের মতো চলছে এই জাহান্নাম। ডিসেম্বরের 5 তারিখে মুক্তি বাহিনী আইল। মই তখন পেট বাজা। তোর বাপ মোক উদ্ধার কইল, বাড়িত নিল। বুবুর 7-8 মাস পেটত। সে শুইয়া আসিল, খুবই অসুখ। বাপের সাথত আর চোখে চোখ মিলাইতে পারনু না। 16 ডিসেম্বরের পরে মুখ আর বুবুক তোর দাদা বাড়ি পাঠাইল। সগে কইল, পেটের শৈলটারে নষ্ট করি ফালাও। মুই রাজি হই নাই। দাই কইল, সময় পার হইয়া গেছে গই। এই পাপের ফল নেওনের অপেক্ষা চলল। নিজেরে মেলা কষ্ট দিসম, খাওম না, শোম না। কয়দিন পর বুবু এক মরা বেটিক জন্ম দিছে। বুবু ওই সময় পাগলের মতো খালি কান্দছে। বাপ মাও মেলা কান্দছে। ওরা মনত কওছে কি পাপের শাস্তি হওছে। তখন বুবু মোর মেলা যত্ন নিল। এক আইতত মুই সুতি আসম। বুমুক পেটত হাত দিয়া চুপ করি মেলা কান্দিল। মুই মনে মনে কসম কি এই পাপের ফসল মুই বুবুর কোলত তুলি দেইউ। শৈলের বাপ যাই হোক, কোল তো মোর। এটা মোর শৈল, কিন্তু বড় হইব বুবুর কোলত ছায়ায়। এরপরে রানু খালা চুপ হয়ে যায়। আমার দিকে মায়াময় দৃষ্টিতে তাকায়। আমার ভেতরে অজানা একটা ভয় ঘুরপাক খায়। ভয় তোতলা হয়ে যায়। খালা, তোমার কি হয়েছিল? ছেলে না মেয়ে? জিজ্ঞেস করি খালাকে। রানু খালা
কিছু বলে না, শুধু হাসে। আমিও আর কথা বাড়াই না। দৌড়ে বের হয়ে আসি রানু খালার কাছ থেকে, ছুটে যাই নোংরা টয়লেটে। অস্বচ্ছ আয়নায় নিজেকে দেখি। আ- আমার চেহারার সাথে পরিবারের অন্য সবার চেহারার মিল খুঁজে বেড়াই। না, আমি কোনোভাবেই মেলাতে পারি না আমাকে, কোনোভাবেই না। রোদন ও আগুনের অক্ষর কিশোর ও তরুণদের উপযোগী একটি গল্পগ্রন্থ। এতে স্থান পেয়েছে ৪৫ জন লেখকের গল্প, যাদের মধ্যে রয়েছেন শিক্ষক, সাংবাদিক, প্রকৌশলী, গবেষক এবং নানা পেশায় যুক্ত সৃষ্টিশীল মানুষ। পেশাগত জীবনের বাইরে তারা লেখার জগতে একান্ত নিষ্ঠা ও আবেগে সক্রিয়। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাদের অনেকেই পরিচিত মুখ। এদের মধ্যে বহুজন পেয়েছেন রাষ্ট্রীয় ও সাহিত্যিক স্বীকৃতি। এই গ্রন্থ ৭১-এর মহান মুক্তিযুদ্ধের সময়কার এক নীরব আর্তনাদের দলিল, যা বছরের পর বছর উপেক্ষিত থেকেছে। এখানে উঠে এসেছে বীরাঙ্গনা ও যুদ্ধশিশুদের ক্ষতবিক্ষত ইতিহাস, তাঁদের অদম্য জীবনযুদ্ধ। গল্পগুলো এমনভাবে রচিত যে প্রতিটি কিশোর ও তরুণ পাঠক এই অপরাজিত নারীদের মর্মবেদনা ও আমৃত্যু সংগ্রামের সাহস তাদের হৃদয়ে উপলব্ধি করতে সক্ষম হবে। এই ইতিহাস নির্ভর গল্পগুলো কেবল অতীত স্মরণ নয়, বরং আগামী প্রজন্মের কাছে দায়িত্বের আহ্বান। প্রকৃত ইতিহাসকে ধারণ ও লালন করে তারা দেশ গড়ার কাজে প্রত্যয়ী হবে, সেটাই আমাদের প্রত্যাশা।